মার্কিন যুক্তরাষ্ট্র একটা বদল ঘটাতে চায়। সে বদল ঘটালে এটার একটা লেজিটিমেসি বা বৈধতা দিতে আরব বসন্তের দেশগুলোতেও যেটা হয়েছে, এ ধরনের পরিবর্তনকে মানে দ্বিতীয় দফা দ্রুত পরিবর্তনকে বৈধতা দিতে বরাবর মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট এমন একটা ব্যবস্থা করে যে ওই গণ অভ্যুত্থানের সঙ্গে বা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে তারা সামনে রাখবার একটা প্রচেষ্টা নেয়। কাজেই এই যে ব্রেন ক্রিস্টেনসেনের জাতীয় নাগরিক পার্টির অফিসে যাওয়া, তাতে স্পষ্ট রাজনৈতিক পরিবর্তন আনবার কথাটা সক্রিয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বিবেচনা করে। বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন আবার একটা টালমাটাল অবস্থার দিকে স্পষ্টত এগিয়ে যাচ্ছে, যেমনটা সন্দেহ করা হয়েছিল তারেক রহমান চীন সফরে যাচ্ছেন তার প্রথম গুরুত্বপূর্ণ সফর হিসেবে, সেটা ঘোষিত হওয়ার পরপরই যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি একটা সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি মানে বোয়িং বিমান থেকে শুই সব কিছুই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার এক চুক্তি করে ক্ষমতায় এসেছেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পর্যন্ত যখন বাংলাদেশ দাপড়ে বেড়াচ্ছেন এবং স্পষ্ট ভাষায় বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করে এবং মনে করে বাংলাদেশ সরকারের বোঝা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করলে কেউ ঠকবে না, কিন্তু চীনের সাথে ঘনিষ্ঠতা করলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে। তখন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম গুরুত্বপূর্ণ সফর হিসেবে মানে মালয়েশিয়া গেলেন বটে পথে, কিন্তু প্রথম আলোচিত সফর হিসেবে চীনকে বেছে নিলেন। তখনই বিশ্লেষকরা এ কথা বারবার বলছিলেন যে তারেক রহমান সামাল দিতে পারবেন তো, ভারতের সঙ্গে সম্পর্কটা ভীষণ খারাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তার পেছনে থাকবে কারণ তিনি বাণিজ্য চুক্তির সব বিষয়ে একমত হয়ে এসেছেন। কিন্তু হঠাৎ করে চীনের সঙ্গে কেন ঘনিষ্ঠতা করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলার সিদ্ধান্ত নিলেন, এটা কিভাবে সামাল দেবেন, এই নিয়ে বিশ্লেষণ শুরু হতে না হতেই মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে প্রকাশ্যে স্পষ্ট করে তুলছে যে তারা একটা জবাবদিহিতা চায় তারেক রহমান সরকারের কাছ থেকে, যে সে এই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকবে না চীনের সাথে থাকবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি যাকে অভিহিত করেন এবং এই অঞ্চলের দায়িত্ব তিনি যেই ব্যক্তিকে দিয়ে রেখেছেন, সার্জিও গোর, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত প্রেসিডেন্ট ট্রাম্পের নিযুক্ত, প্রেসিডেন্ট ট্রাম্পের পুরো পরিবারের সাথে যার ভীষণ ঘনিষ্ঠতা, যিনি যখন তখন বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে যেমন ফোন উঠিয়ে ফোন করতে পারেন, তেমনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউস চলে যেতে পারেন, এমন ব্যক্তি সার্জিও গোরকে প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে বাংলাদেশে পাঠানো হচ্ছে এই কথা জানতে যে বাংলাদেশ আসলে চীনের দিকেই ঝুঁকে থাকবে। আবার রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে এমনকি ম্যানিলা বসেও বৈঠক সেরে নিচ্ছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলে আসছে, নাকি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঘনিষ্ঠতা গড়ে তুলেছে, যে বাণিজ্য চুক্তি করেছে বা 2024-এর 5ই আগস্টে সরকার পরিবর্তনের সময় থেকে যুক্তরাষ্ট্রের যে সমর্থনে বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে উঠছে, তার যে স্বীকৃতি দিয়ে আসছে শেখ হাসিনা বিরোধী পক্ষ, আওয়ামী লীগ বিরোধী পক্ষ, সেই অবস্থান বজায় রাখবে, এই পুরো বিষয়টা জানতে ঢাকা আসছেন সার্জিও গোর। অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্র 2024-এর 5ই আগস্ট একটা রেজিম চেঞ্জ করেছে, একটা সরকার বদলেছে, অথচ এখন কিনা ব্রেন ক্রিস্টেনসেনকে হয়রান হয়ে এই বিষয়টি নিশ্চিত করতে হচ্ছে যে বাংলাদেশের নতুন সরকার মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে বিশ্বস্ত থাকবে কিনা। এ পরিস্থিতিতে তারেক রহমান রাষ্ট্রপতি পাল্টে ফেলছেন, কারণ তিনিও জানেন, অনেকে যেটা বলছেন যে একটা রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটা রেজিম চেঞ্জ করতে অসুবিধা কি। আরব বসন্তে যতগুলো দীর্ঘমেয়াদী সরকার আরব দেশগুলো থেকে
পতন ঘটানো হয়েছে গণ আন্দোলনের মুখে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটি জায়গায় নির্বাচিত সরকারকে কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে দেয়নি, বরং তাদের পছন্দের সামরিক বেসামরিক কর্মকর্তাদেরকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে ক্ষমতায় বসিয়ে দিয়েছে কিংবা একটা দীর্ঘমেয়াদী সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। তাহলে এই সময়ে তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারার বাইরে গিয়ে কিংবা চুক্তি লঙ্ঘন করে শান্তিতে যে থাকতে পারবেন না, সেটা ভূরাজনৈতিক বিষয়ে যারা নজর রাখেন, বিশ্লেষণ করেন, আর প্রেসিডেন্ট ট্রাম্পের মার্কিন প্রশাসনের একরোখা নীতিটা যারা বোঝেন ভালো করে, তাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। এরকম একটা অবস্থায় সার্জিও গোর ঢাকা আসার আগেই যে ব্রেন ক্রিস্টেনসেন দৌড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে গিয়ে উপস্থিত হলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা সহ প্রতিনিধি দলকে নিয়ে, সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। কারণ মনে রাখতে হবে, এই এনসিপি ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় আসবার পর থেকে চেষ্টা করে যাচ্ছে ব্রেন ক্রিস্টেনসেনের সাক্ষাৎ পাওয়ার, অথচ জানুয়ারি মাসে ঢাকা আসবার পর থেকে, দায়িত্ব নেওয়ার পর থেকে সারা বাংলাদেশ দাপড়ে বেড়াচ্ছেন যেই ব্রেন ক্রিস্টেনসেন, মার্কিন রাষ্ট্রদূত, যিনি বিএনপির সঙ্গে দেখা করেছেন, এমনকি নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু নির্বাচনের আগে বা পরে এখন পর্যন্ত কখনো এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরুণ নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করেন নাই। এনসিপি ঘনিষ্ঠ থাকতে চেয়েছে পুরো ইউনূস আমল জুড়েই মার্কিন যুক্তরাষ্ট্রের, কারণ তারা মনে করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রই তাদের সবচেয়ে বড় সমর্থক। কারণ যে পট পরিবর্তনে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বা নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে, সেটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে হয়েছে, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই পুরো সময়টা তাদের একরকম পেলে পুষে রাখবে। কিন্তু 2025 বা 2024-এর বাকি সময়টা কিন্তু সেভাবে যায় নাই। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশ্বস্ত ইউনূস সরকারকে বসিয়ে দিতে পেরেছিল, কাজেই জাতীয় নাগরিক পার্টির এই যে তরুণ দল, যারা প্রকাশ্যে হাসনাত সার্জিসরা সারা দেশে প্রকাশ্য মব করে বেড়াচ্ছিলেন, যারা সারা দেশে ভয়াবহ সহিংসতা বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাকে জায়েজ করছিলেন, যারা কিনা সারা বাংলাদেশে মাজার ভাঙা থেকে শুরু করে নানা গোষ্ঠীর ওপর আক্রমণের একটা পরিসর তৈরি করছিলেন, সেই তরুণদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র কাছে ঘেঁষতে দেয় নাই। বরং এনসিপির নেতৃবৃন্দ একবারই দেখা পেয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূতের, সেটাও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি দেখা দিয়েছিলেন সেই 2025-এর আগস্ট